ব্যথা। সেইক্ষণে ঘরের বুকে ধ্বংসযজ্ঞের পর এক নীরব মিলন ঘটল দুই আত্মার, যাদের মাঝে ক্রোধ ও প্রেম একে অপরকে আলিঙ্গন করেছিল। তবু অনিশ্চিত থাকলো কিছু জিনিস, সাথে অনেকখানি সুরভিত ভালোবাসা। মেঘের হাতের বাঁধন ছাড়িয়ে গভীর মনোযোগে মেঘের শরীর থেকে এলোমেলো শাড়ির ভাঁজগুলো ঠিক করে দিতে লাগলো শ্রাবণ। তার হাতের ছোঁয়ায় এক অদ্ভুত শীতলতা বিরাজ করছে, আবার একই সঙ্গে এক দাবানলের উত্তাপ কাজ করছে। নিঃশব্দে শাড়ির আঁচলটা মেঘের কোমরে গেঁথে দিল সে। তারপর গভীর দৃষ্টিতে মেঘের দিকে তাকালো, শীতল অথচ অটল কণ্ঠে বলে উঠল, শাড়িটা পাল্টে ফেল। এই সাজ আমার জন্য নয়, অন্য কারোর জন্য তো নয়। শ্রাবণের কথায় কিছু বলতে চাইল মেঘ, কিন্তু শ্রাবণের ভয়ানক চাহনি তাকে শব্দহীন করে দিল। যতই অস্বীকার করুক, শ্রাবণের ঊর্ধ্বে গিয়ে কিছু করার মতো সাধ্য মেঘের নেই। এই এক অমোঘ সত্য, যে সত্য থেকে পালানোরও কোনো উপায় নেই। মেঘকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে ধীর পায়ে এগিয়ে এসে মেঘের কপালে এক দীর্ঘ চুমু খেল শ্রাবণ। এই চুমুর মধ্যেই ফুটে উঠল তার প্রবল অধিকার আর ক্রোধের মিশেল। চুমু শেষে এক ঝড়ো শ্বাস নিয়ে পেছনে ঘুরল শ্রাবণ, মুখভর্তি তীব্র ক্রোধ, রাগ আর ক্ষোভ। এক ধাপ এগিয়ে আবারও থামল, এক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে বলতে চাইল, মেঘকে কেবল তাকেই মানতে হবে, কারো জন্য নয়, শুধু শ্রাবণের জন্য শাস্তি হবে তাকে। কিন্তু কিছু না বলেই এক মুহূর্ত নীরব থাকলো শ্রাবণ। তারপর দরজা খুলে নিচের দিকে নামতে লাগলো। নিচে অপেক্ষমান পাত্রপক্ষের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে তার মধ্যে যেন ঝলসে উঠল এক প্রবল ঝড়, যা আর কোনোভাবেই চাপা দেওয়া সম্ভব নয়। শ্রাবণ ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। প্রতিটি পদক্ষেপ এক একটা বজ্রপাতের পূর্বাভাস। তার চোখে রক্তিম আগুন, শিরায় উপশিরায় তীব্র ক্রোধের স্রোত বয়ে যাচ্ছে। হাতের আঙুলগুলো কুঁচকে উঠেছে। হাঁটতে হাঁটতে সিঁড়ির পাশ থেকে মুঠোয় এক মুঠো লাঠি তুলে নিল শ্রাবণ। নিচে নামতেই তার দৃষ্টি পড়ল বসার ঘরের দিকে। পাত্রপক্ষ এখনও সেখানে, কেউ কিছুটা হতবিহ্বল, আবার কেউ কিছুটা স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে। শ্রাবণের ঠোঁটের কোণে এক নির্মম হাসি ফুটে উঠল, যেন এই মুহূর্তে এক ধ্বংসযোগ্য আসন্ন। এরপর কোনো আগাম বিপদ সংকেত ছাড়াই হঠাৎ বজ্রঘাতের মতো লাঠি উঠল সপাত। তোরা কে রে? কার অনুমতিতে এ বাড়ির মেয়ের দিকে চোখ তোলার সাহস পেলি? আরেকটা আঘাত, তারপর আরও একবার। আতঙ্কিত চিৎকারে পাত্রপক্ষ ছত্রভঙ্গ হতে চাইল। শ্রাবণ আরও ভয়ানক হয়ে উঠতে লাগলো। তার কণ্ঠে প্রবল গর্জন, মনে হচ্ছে এই মুহূর্তেই তার সামনে দাঁড়ানো দুঃসাহস কারণেই। আর যদি একটাও পা রাখিস এই তোর গোড়ায়, তবে কেউই জায়গায় থাকবি না, আর না কবরেও ঠাঁই পাবি। একজন ছিটকে যেতে যেতেই কিছু বলার চেষ্টা করতেই আরও এক আঘাত নেমে এলো তার বাহুতে। লাঠির বাড়িতে টেবিলের এক পাশ উল্টে গেল। চায়ের পেয়ালাগুলো করুণ শব্দে ভেঙে পড়তে লাগলো মেঝেতে। শ্রাবণ তীক্ষ্ণ চোখে তাকাতে তাকাতে ধীরে ধীরে নিঃশ্বাস গাঢ় হয়ে উঠছে তার। অধিকার, রাগ, ভালোবাসা আর শাসনের এক চূড়ান্ত রূপ ফুটে উঠেছে তার প্রতিটি শিরায়। এই বাড়ির মেয়ের দিকে চোখ তোলার আগে 10 বার ভেবে নিবি। এখানে কেউ কারো মালিকানা ভাগ করে না। যার জন্য তোরা এসেছিস সে আমার অধিকার, আমার সম্পদ, আমার ফুল। পাত্রপক্ষ হতভম্ব হয়ে ছুটতে লাগলো দরজার দিকে, নিশ্চিত আর এক মুহূর্ত এখানে থাকলে কারো দেখে চাঁদ থাকবে না আর। এদিক সেদিক ছুটতে লাগলো সকলে, কেউ পড়ে যাচ্ছে, কেউ উল্টে পড়া সোফায় গায়ে আটকে যাচ্ছে। কিন্তু শ্রাবণের চোখে এখনো সেই প্রলয় নৃত্য চলছে, শুধু একজনের জন্য, কেবল তার ফুলের জন্য। পাত্রপক্ষকে দরজার বাইরে ছিটকে ফেলে দিয়ে শ্রাবণ দরজাটা প্রচণ্ড শব্দে বন্ধ করে দিল। তারপর এক গভীর শ্বাস নিয়ে কপালের ভাঁজ ঢেকে চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। মেঘের প্রতি প্রবল টান তার, আর সেই এক গভীর দাবির স্পর্শ আবারও তার রক্তে দাউ দাউ করে চলছে। এখন একটাই প্রশ্ন শ্রাবণের মাথায় ঘুরপাক খাচ্ছে, মেঘ কি বোঝে কি এই ক্রোধের পিছনে কতখানি ভালোবাসা লুকিয়ে আছে? বসার ঘরে মনে হচ্ছে এক ধ্বংসস্তূপ বয়ে গেছে। উল্টে যাওয়া চেয়ার, ভাঙা কাচের টুকরো আর আতঙ্কের ছায়া লেগে থাকা বাতাস, সব কিছুই যেন ঝড়ের পরে অবশিষ্ট এক যুদ্ধক্ষেত্র। পাত্রপক্ষ ইতিমধ্যেই পালিয়েছে, কিন্তু অগ্নিগর্ভ পরিবেশ এখনও স্মিত হয়নি। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে থাকা ফয়েজ আহমেদ এক দৃষ্টিতে চেয়ে আছেন শ্রাবণের দিকে। তার চোখে ক্রোধের ঝলকানি, মুখাবয়বের তীব্র তাচ্ছিল্যের রেখা। একসময় ধীর অথচ দৃঢ় পদক্ষেপে তিনি শ্রাবণের সামনে এগিয়ে এলেন। ঘর জুড়ে এক অদ্ভুত নীরবতা নেমে এলো ক্ষণিকেই, যেন আসন্ন ঝড়ের অপেক্ষা। ঠাস এক
প্রচণ্ড শব্দে যেন পুরো শান্তিনিকেতন কেঁপে উঠল। ফয়েজ আহমেদের হাতের চাপে শ্রাবণের মুখ একপাশে ঘুরে গেল। তীব্র জ্বলুনি ছড়িয়ে পড়ল তার মুখাবয়বে, কিন্তু এক পাও নড়ল না শ্রাবণ। প্রতিক্রিয়াহীন দাঁড়িয়ে রইল মুখ শক্ত করে। বজ্রের মতো গর্জে উঠল ফয়েজ আহমেদ। কোন অধিকারে তুই আমার মেয়ের জীবনে নিয়ে এমন করে খেলবি? এত সাহস কে দিয়েছে তোকে? ফয়েজ আহমেদের কণ্ঠে ধীর গতিতে মাথা তুলল শ্রাবণ। চোখে কোনো ভয় নেই, নেই কোনো অনুশোচনা। তার ভিতরে যেন একটা দহন চলছে, অথচ বাইরের আবরণ অভেদ্য পাথরের মতো। অধিকার? সেটা তো আপনি ভালো করেই জানেন। আমি যা করেছি সেটা আমার মেঘের জন্যই করেছি। আর কেউ যদি তার দিকে তাকানোর সাহস পায়, আমি বারবার ঠিক এভাবেই প্রতিক্রিয়া দেখাবো। অত্যন্ত নিম্ন স্বরে কথাটি বলে উঠল শ্রাবণ। ফয়েজ আহমেদ ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তার দিকে। এই ছেলেটার চোখের ভাষা তিনি বোঝেন, কিন্তু স্বীকার করতে চান না। আক্রোশ আর অভিমানের এক সুনামি ফয়েজ আহমেদের ভিতর বয়ে চলেছে, আর সেই ঢেউ আশ্রে পড়ছে শ্রাবণের বিরুদ্ধে। তুই আমার মেঘের কিছু নোস, কোনো দিন ছিলও না, আর হবিও না। এক চূড়ান্ত ঘোষণা দিয়ে উঠলেন ফয়েজ আহমেদ। শ্রাবণের ঠোঁটের কোণে এক তিক্ত হাসি ফুটে উঠল, অথচ তার চোখের কোণে এক অমোঘ অন্ধকারে ছড়িয়ে পড়ল। কিছুই বলল না সে, শুধু একবার চোখ তুলে সিঁড়ির দিকে তাকালো। সেখানে দাঁড়িয়ে আছে মেঘ, চোখে বিস্ময়, অবিশ্বাস আর অজানা এক অস্থিরতা। এতক্ষণ সব কিছু দেখেছে মেঘ। মেঘের দিকে তাকিয়ে আবারও এক মৃদু হাসির রেখা ফুটে উঠল শ্রাবণের ঠোঁটের কোণে। আর যাই হোক, শাড়ি পাল্টাতে ভুলেনি তার ফুল। সারা বাড়ি থমথমে হয়ে আছে। বাড়ির মহিলারা নীরব দর্শকের মতো সবকিছু অবলোকন করে চলেছে। ঘরের বাতাস যেন গাঢ় হয়ে এসেছে। ফয়েজ আহমেদের শক্ত হাতের থাপ্পড় শ্রাবণের গালে লাল দাগ ফেলে দিয়েছে। চন্দন ফর্সা চেহারার খসখসে হাতের শক্তিশালী থাবা মুহূর্তেই কি বিস্তৃত দাগ করে দিল। কিন্তু এখনও ঠায় দাঁড়িয়ে আছে শ্রাবণ, একটু নড়াচড়া করছে না। তার চোখে ক্রোধের দাবানল দাউ দাউ করে চলছে, কিন্তু মুখে কোনো প্রতিক্রিয়া নেই। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে এক চিৎকার ধ্বনিত হয়ে উঠল। বাবা! সবার দৃষ্টি ঘুরে গেল সেদিকে। ঢিলে ঢালা একটা সাদা টি শার্ট আর ট্রাউজার পরে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছে মাহিদ। একটু আগের ঘটনা কি হয়েছে কিছুই জানা নেই তার। মাত্রই এক লম্বা ঘুম দিয়ে উঠে এসেছে। মূলত প্রচণ্ড হইচইয়ের শব্দে ঘুম ভেঙে গিয়েছিল তার। দ্রুত উঠে এসেই দেখতে পেল শ্রাবণ কাদের যেন মারছে, যার বদলতে তার বাবা শ্রাবণের গায়ে হাত তুলেছে। মুহূর্তেই তাদের কথা শুনে ঘটনা কিছুটা বুঝতে বাকি নেই মাহিদের। তাই এই মুহূর্তে নিজের বড় ভাইকে মারার জন্য প্রতিক্রিয়া দেখাচ্ছে মাহিদ। কি করছো তুমি বাবা? শ্রাবণ ভাইয়ের গায়ে হাত তুললে তুমি? মাহিদের গলার স্বর যেন ঘরে জমে থাকা নীরবতাকে বিদীর্ণ করে দিল। ফয়েজ আহমেদ কপালে ভাঁজ ফেলে তাকালেন ছেলের দিকে। শ্রাবণ ভাই যা করেছে সেটা একদম ঠিক করেছে। এই বাড়িতে অন্য কোনো পুরুষ আসবে আর ভাই সেটা চুপ করে দেখবে, এটা কিভাবে ভাবলে তুমি? মাহিদের কণ্ঠে এতটা দৃঢ়তা, এতটা আবেগ যে পুরো ঘর হতবাক হয়ে গেল। বাড়ির সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। মাহিদের দমকা শ্বাসের শব্দ শোনা যাচ্ছে পুরো হলরুম জুড়ে। ভাইয়ের গায়ে হাত তুলে তুমি খুব ভুল করেছো বাবা। মাহিদ এবার শ্রাবণের কাছে এসে দাঁড়ালো। ছেলের দিকে তাকিয়ে গর্জে উঠলেন ফয়েজ আহমেদ। ভালো খারাপের সারমর্ম এখন কি তোমার থেকে শিখতে হবে, নাকি ঠিক বল এখন তুমি আমাকে শেখাবে? ফয়েজ আহমেদের কথায় সারা ঘরে এক মুহূর্তের নিস্তব্ধতা নেমে এলো। শ্রাবণ এখনও ঠায় দাঁড়িয়ে আছে। ঠিক তখনই দরজার কাছে দাঁড়িয়ে থাকা আদিবা বিস্ফোরণের মতো চিৎকার করে উঠল। জেঠু, তুমি এটা কি করলে? বিস্ফোরিত ক্রোধে জ্বলছে আদিবার চৌজোড়া। বুক ওঠানামা করছে দ্রুত শ্বাসের সঙ্গে। ভেতরে দুঃসহ তীব্রতা আর ধরে রাখতে পারল না সে। কি দোষ করেছে শ্রাবণ ভাইয়া? সব দোষ তো ওই মেয়েটার। নিশানা স্পষ্ট আদিবার। মেঘ আদিবার ভেতরটা হাহাকার করে উঠছে। শ্রাবণের ওপর তার অধিকার বোধ প্রবল, অথচ আজ সেই মানুষটাকে অন্যের জন্য অপমানিত হতে হলো। তার সমস্ত রাগ মেঘের দিকে ধেয়ে যাচ্ছে। আবারও কর্কশ কণ্ঠে গর্জে উঠল আদিবা। সব সময় ঝামেলা পাকানোর জন্য একটি মানুষ যথেষ্ট। যদি মেঘ না থাকতো তবে ভাইয়াকে কেউ কখনো আঘাত করার সাহস পেত না। আদিবার মনে হচ্ছে এই মেঘই সব কিছুর মূল। শ্রাবণ যদি এতটা ক্ষুব্ধ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার কারণ আছে, আর সেই কারণ একটাই, মেঘ। রাগে হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিল আদিবা।
চোখের জল টলমল করছে। শ্রাবণের জন্য কষ্ট হচ্ছে তার, কিন্তু সে কাঁদবে না। শুধু মনে মনে প্রতিজ্ঞা করলো এই অপমানের বদলা সে মেঘের থেকে নেবেই। আদিবার করা উক্তিটি মেঘের হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিলেও কিছুই বলল না মেঘ, শুধু নীরবে দাঁড়িয়ে রইল। কিন্তু শ্রাবণ কিছুতেই সে নীরব থাকতে পারেনি। এক ঝটকায় আদিবার দিকে ঘুরে তাকালো শ্রাবণ। তার চোখে দপদপ করছে রোষের আগুন। এক পলকে আদিবার দিকে এগিয়ে গিয়ে শক্ত হাতে কষিয়ে এক থাপ্পড় বসিয়ে দিল তার গালে। সারা ঘর জুড়ে ধ্বনিত হলো সেই শব্দ, যেন শূন্যে এক বজ্রপাত হয়ে আশ্রে পড়ল। আদিবা হতবাক, তার মুখ একপাশে ঘুরে গেল, গালে স্পষ্ট লাল ছাপ পড়ে গেল মুহূর্তেই। সে এক দৃষ্টিতে শ্রাবণের দিকে তাকিয়ে দেখল। কখনো সে স্বপ্নেও ভাবেনি শ্রাবণ তাকে আঘাত করতে পারে। শ্রাবণের কণ্ঠে বজ্রধ্বনির মতো গর্জন ফুটে উঠল। আর একটাও শব্দ বলবি না মেঘকে নিয়ে। তার নাম উচ্চারণ করার অধিকার তোকে দেইনি আমি, আদিবা। আর অপমান করা তো দূরের কথা। শ্রাবণের চোখে আগুনের শিখা, হৃদয়ে গভীর দহন, আর এক প্রবল অধিকার, যেন এই মুহূর্তে পুরো পৃথিবী তার সামনে থাকলেও তাকে থামানোর দুঃসাহস কারণেই। আদিবার চোখ ছলছল করে উঠল, ঠোঁট কাঁপছে, কিন্তু একটা শব্দ বেরোলো না। যে শ্রাবণকে সে ভালোবেসেছে, সেই শ্রাবণী আজ তাকে অপমানের শেষ সীমানায় নিয়ে এসেছে। মেঘ হতভম্ব হয়ে তাকিয়ে আছে। এই পুরুষকে সে বোঝে না, কখনোই বোঝেনি। কিছুক্ষণ আগেও যে তাকে রাগে ধ্বংস করে দিতে চেয়েছিল, সেই একই মানুষ এখন তার সম্মানের জন্য অন্যের গায়ে হাত তুলল। শ্রাবণের বুক ওঠানামা করছে প্রচণ্ড ক্রোধে। এক মুহূর্ত দাঁড়িয়ে রইল শ্রাবণ, তারপর দৃষ্টি নামিয়ে গভীর শ্বাস নিয়ে দ্রুত চলে গেল নিজের ঘরের দিকে। নিশ্চল দাঁড়িয়ে রইল আদিবা, চোখের কোণে এক বিন্দু অশ্রু জমে উঠেছে। তবে সে কাঁদবে না। এ অপমানের জবাব সে অন্যভাবে দেবে, অবশ্যই দেবে। আর কোনো ছাড় নেই। দুঃখে অপমানে আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না আদিবা। আদিবার মা সুইটি বেগম হতভাগের ন্যায় দেখছিল সব কিছু। তবে মেয়ের এমন অপমান তিনি সহ্য করতে পারলেন না। অশ্রুসিক্ত নয়নে তিনি তাকালেন আফসানা বেগমের দিকে। আমার মেয়ের কি দোষ করেছে ভাবি? আফসানা বেগম নির্বিকার। এই এক জায়গাতেই অসহায় শ্রাবণ। নিজের সকল জ্ঞান, আদব, মনুষ্যত্ব, ব্যক্তিত্ব এই এক জায়গাতেই খুইয়ে দেয় সে, আর তা হলো মেঘ। সুইটি বেগমকে জবাব দেওয়ার মতো কোনো ভাষা নেই আফসানা বেগমের কাছে, তাই নিরুত্তর রইলেন তিনি। রাত গভীর হতে হতেই পৃথিবী বোধহয় আরও বেশি নীরব হতে থাকে। আর এই নীরবতার ভেতরেই মানুষ তার আত্মার গভীরে সবচেয়ে স্পষ্টভাবে নিজের সঙ্গ অনুভব করে। ঠিক সেভাবেই নিজেকে একদম স্পষ্টভাবে অনুভব করছে শ্রাবণ। নিজেকে কেমন যেন তার একটি নিঃসঙ্গ অস্তিত্ব মনে হচ্ছে, যে কিনা কেবল সময়ের অতলে তলিয়ে যাচ্ছে পৃথিবী থেকে বহু দূরে। নিজের কক্ষের সাথে লাগোয়া বারান্দায় দীর্ঘ ছায়া মেঝের উপর টেনে রেখে বসে আছে শ্রাবণ। বারান্দার পাথরের রেলিংয়ে ভর দিয়ে বসে আছে সে। চোখ তার অনন্তের দিকে প্রসারিত। চাঁদ আজ স্পষ্ট, নক্ষত্রেরা নির্বাক, আর দূরের গাছপালার ছায়াগুলো বাতাসে সামান্য দুলছে। তার চোখে মুখে ফুটে উঠেছে নির্লিপ্ত বিষাদ। ঠোঁট নিস্পন্দন, অথচ ভেতরে ভেতরে তার সমস্ত সত্তা এক বিষাদ গাথার ভারে বিপর্যস্ত হয়ে আছে। মনের মধ্যে অবিরাম ঘুরপাক খাচ্ছে দুঃসহ এক উপলব্ধি, যে দূরত্ব চোখের সামনে নেই, তা বোধের ভেতর কতটা প্রবল হতে পারে। বারান্দার ধূসর ছায়ার মাঝে বসে গলায় এক অদ্ভুত কষ্ট নিয়ে ফিসফিস করে হঠাৎই শ্রাবণ বলে উঠল, আমি তো শুধুই এক নির্বাসিত শব্দ, তোর না বলা কবিতার অতল অন্ধকারে হারিয়ে যাওয়া এক ক্ষত চিহ্ন। তুই কি একবারও অনুভব করিস ফুল? আমি আছি, আমি ছিলাম। শব্দগুলো বাতাসে ভেসে মিলিয়ে গেল রাতের নিস্তব্ধতায়। সে জানে এসব কথা কেউ শুনবে না, কেউ উত্তর দেবে না, তবুও বুকের ভেতর যে শূন্যতা, তার জন্যই হয়তো এই উচ্চারণ। সামনের কুয়াশা ঢাকা গাছপালার দিকে চেয়ে থাকতে থাকতে শ্রাবণ ধীরে ধীরে ঠোঁট নাড়িয়ে খুব নিচু স্বরে ব্যথাতুর কণ্ঠে হুট করে গিয়ে উঠল, ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেন রে কাঁদিস পাখি, ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেন রে কাঁদিস পাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি। অদ্ভুত ভারী শোনাচ্ছে শ্রাবণের কণ্ঠস্বর। সুরের গভীরে জমে থাকা আবেগ অনুরণিত হচ্ছে বাতাসে। চারিপাশের আধার আরও গাঢ় হয়ে আসছে ধীরে ধীরে। মনে হচ্ছে তার এই ব্যথার ভার নিয়ে রাতও নত হয়ে গেছে। চোখ বন্ধ করে চুপ হয়ে যায় শ্রাবণ। বাতাসে তার গানের শেষ প্রতিধ্বনিতে মিলিয়ে যেতে থাকে একদম নিঃশব্দে, একদম নিঃশেষে। কি অপেক্ষা করছে সামনে?
তুই কি করে এটা করতে পারলি বোন? এক প্রচণ্ড অভিমান, হতাশা আর গুমোট বিষাদ মিশানো কণ্ঠে কথাটা বলে উঠল নয়না। প্রচণ্ড আবেগে কাঁপছে তার গলার স্বর। নয়নার চোখের গভীরে নেমে এসেছে বেদনার ছায়া। মুখে লেগে আছে একরাশ অভিমান। বিষণ্ণ আকাশের নিচে সে দাঁড়িয়ে আছে পরিপূর্ণ এক শূন্যতা নিয়ে। আর তার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে মেঘ। তার দিকে তাকিয়ে থাকা নয়নার তীব্র দৃষ্টি তার অস্তিত্ব ভস্ম করে দিচ্ছে। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে মেঘের। কণ্ঠ শুকিয়ে গেছে বহু আগেই, তবুও কোনো রকমে ফিসফিসিয়ে মেঘ বলে উঠল, আমি কিছু জানতাম না নয়না আপু, বিশ্বাস করো আমি কিছুই জানতাম না। নয়নার ঠোঁট জোড়ায় খেলে গেল তিক্ত এক হাসি। সেই হাসির ভেতর জ্বালা আছে, অভিমান আছে, আরও আছে একরাশ তাচ্ছিল্য। মনে হচ্ছে মেঘের বলা প্রতিটি শব্দ তার কাছে হাস্যকর ও পরিহাস মাত্র। তুই আমাকে ঠকিয়েছিস মেঘ। আমি তোকে নিজের মায়ের পেটের বোনের মতো ভালোবেসেছি, যত্ন করেছি, আর তুই আমার জীবনটা ধ্বংস করে দিলি। নয়নার কথাগুলো বিদ্যুতের মতো আঘাত হানল মেঘের বুকে। শরীরটা কেঁপে উঠল অজানা কষ্টে। হঠাৎই চারিপাশের পৃথিবীটা টলটলে অনুভব হলো মেঘের। চোখের জল চেয়ে আর বাদ মানে না, তাই তো অসহায়ের মতো ডুকরে উঠল মেঘ। আমি জানতাম না কিছু নয়না আপু, জানলে কখনো হতে দিতাম না। সত্যি বলছি আপু, বিশ্বাস করো আমাকে। মেঘের কথায় নয়নার মুখাবয়বে বিন্দু পরিমাণ সদয় দেখা গেল না। তার হৃদয় আজ অনড় পাথর। তার চোখের গহ্বরে জমে থাকা যন্ত্রণা এখন দাবানলের মতো জ্বলে উঠেছে। বিদ্রুপের সহিত এক তিক্ত হাসি দিয়ে নয়না আবারও বলে উঠল, আমার মৃত্যুর জন্য শুধু শ্রাবণ দায়ী না, তুইও দায়ী মেঘ। সেদিন যদি শ্রাবণের সাথে তোর বিয়েটা না হতো তাহলে। কথাগুলো শেষাংশ আর উচ্চারণ করতে পারল না নয়না। শুধু গভীর শূন্যতায় কথাগুলো হারিয়ে গেল তার। বুকের গভীরতা মোচড় দিয়ে উঠল। নয়নার তীক্ষ্ণ কথায় জ্বলুনি আর অস্তিত্বকে ভস্ম করে দিতে লাগলো ধীরে ধীরে। সে অসহায়ের মতো নয়নার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে উঠল, আমি কিছু জানি না নয়না আপু, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, সত্যি বলছি কিছুই জানি না, আমাকে বিশ্বাস করো প্লিজ। রাত্রির নিস্তব্ধতা ভেঙে আচমকা লাফিয়ে উঠে বসল মেঘ। শরীর শিউরে উঠছে তার। হৃদয়ের গতি পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে এক অনন্ত অজানা গন্তব্যের দিকে। শ্বাস ভারী হয়ে এসেছে। বুকের ভেতর কোনো দুঃস্বপ্ন গেঁথে আছে অদৃশ্য কাটার মতো। চারিদিকে ভালোভাবে নজর বুলিয়ে দ্রুত খাটের পাশে থাকা টেবিল থেকে পানির বোতলটা নিয়ে ঢকঢক করে সম্পূর্ণ পানিটুকু গলধকরণ করে নিল মেঘ। জানালার ফাঁক দিয়ে চাঁদের আবছা আলো মেঝেতে পড়ে আছে। দেয়ালে দীর্ঘ ছায়ার রেখা টান টান হয়ে দাঁড়িয়ে আছে কোনো নীরব সাক্ষীর মতো। 2 বছর যাবৎ এই দুঃস্বপ্ন তাড়া করে বেড়াচ্ছে তাকে। রাতের আধারে চোখ বন্ধ করলে এক অজানা অস্তিত্ব এসে হানা দেয় তার মস্তিষ্কে। বারবার নয়নার কথাগুলো কর্ণটিতে ধ্বনিত হতে লাগলো মেঘের। সে তীক্ষ্ণ, তা ছিল সেই অভিমান ভরা কণ্ঠস্বর। তুইও দায়ী মেঘ, আমি তোকে কখনোই ক্ষমা করব না। মেঘের শরীর হিম হয়ে আসলো। বুকের ভেতর থেকে এক চাপা যন্ত্রণার ঢেউ ধাক্কা দিতে থাকলো তাকে। হাত জোড়া ধীরে ধীরে বাড়িয়ে নিজের সামনে ধরল মেঘ। আঙ্গুলগুলো কাঁপছে। ঘুমের তন্দ্রা এখনো পুরোপুরি কাটেনি, কিন্তু স্বপ্নের রেশ যেন সত্যির মতো স্পষ্ট হয়ে চেতনার গায়ে লেগে আছে। এটা তো শুধু নিছক স্বপ্ন নয়, এটা এক অব্যক্ত অতীতের ছায়া, যা দুঃস্বপ্নের আড়ালে তার দিকে ধেয়ে আসে প্রতিনিয়ত। হয়তো এটাই ভবিতব্যের পূর্বাভাস, অথবা তার অবচেতনে লুকিয়ে থাকা অপরাধবোধের প্রতিচ্ছবি। সময় প্রবাহমান, নদীর মতো বিরতিহীন তার অপ্রতিরোধ্য। সে কারোর জন্য থেমে থাকে না, কারো অপেক্ষায় তার গতিপথ বদলায় না। এক একটি মুহূর্ত এক একটি ঢেউয়ের মতো এসে স্পর্শ করে, তারপর আবার নিঃশব্দে হারিয়ে যায় বিস্তৃতির অদল গহ্বরে। অতীতের প্রতিটি দিন সময়ের কালো ছায়ায় ঢেকে গেলেও তার রেশ থেকে যায় হৃদয়ের গভীরে। স্মৃতির ধূসর দেয়ালে দাগ কেটে যায়। মেঘের জীবন থেকে কেটে গেছে আরও 11টি দিন। কিন্তু সে দিনগুলো কি সত্যিই চলে গেছে, নাকি সময়ের অনিবার্য ধারায় শুধু তার অস্তিত্বের এক একটি স্তর ক্ষয়ে ক্ষয়ে ঝরে পড়েছে? এই 11টা দিন অনেক কিছু বদলেছে, আবার কিছুই বদলায়নি। আকাশে সূর্য উঠেছে প্রতিদিন, আবার দিন শেষে অস্ত গেছে লালচে আলো ছড়িয়ে। বাতাসে বিকেলের গধূলি মিলিয়ে গেছে রাতের চাঁদের নরম আলোয়। কিন্তু মেঘের হৃদয়ে এক অস্থিরতা বয়ে চলেছে সমুদ্রের গোপন স্রোতের মতো। স্বপ্ন কি সত্যি অতীত হয়ে গেছে?
নয়নার সেই তীব্র দৃষ্টি, তার অভিশপ্ত কণ্ঠস্বর, সে ফিসফিস করা অভিযোগ সবকিছু সময়ের গহ্বরে হারিয়ে যায়নি, বরং আরও গভীরে গেঁথে গেছে মেঘের হৃদয়ে। সে চেষ্টা করছে ভুলে যেতে, কিন্তু স্মৃতির প্রাচীর মাঝে মাঝে ফাটল ধরায়, আর তার ভেতর দিয়ে অতীতের ছায়াগুলো নীরবে উকি মারে। এখনও রাতের নির্জনতায় কখনো কখনো মেঘ জেগে ওঠে, ঘরের অন্ধকারে তাকিয়ে থাকে শূন্য দৃষ্টিতে। জানালার ওপারে চাঁদের ক্ষীণ আলো বারবার তার ভেতরের শূন্যতাকে প্রতিফলিত করে। সময় বয়ে যায়, জীবন চলে তার আপন ছন্দে, তবু কিছু ক্ষত থাকে যা সময়ের প্রবাহেও মুছে যায় না, আরও গভীর হয়ে বসে থাকে আত্মার অন্তঃস্থলে। রাত্রির কালো আবরণে মোড়ানো শান্তিনিকেতন নিঃশব্দে শ্বাস ফেলছে। বাতাসের অলস প্রবাহে জানালার পর্দা ধীরে ধীরে দুলছে, আর দূরে কোথাও একাকী পাখির করুণ সুর ভেসে আসে। এই গভীর রাতে যখন ঘুমের ভারে নুয়ে পড়েছে সকল প্রাণ, তখনই যেন গোপন কথাটা নির্ভয়ে ডানা মেলে। আদিবা নিঃশব্দে হেঁটে যাচ্ছে করিডোর ধরে, উদ্দেশ্য নিজের ঘর। ভালো না লাগার ছাদ খোলা বারান্দায় একটু একাকী নির্জন সময় কাটাতে গিয়েছিল সে। এই ফাঁকে কখন যে সময় গড়িয়ে গভীর রাত হতে চলেছে তাই খেয়াল ছিল না আদিবার। রাতের নিস্তব্ধতা বাড়তেই ধীরে ধীরে উঠে চলে এসেছে